এবার আমরা আলোচনা করব অস্থির স্থানচ্যুতি বা ডিসলোকেশন অফ বোনস। শব্দটা শুনেই বোঝা যাচ্ছে আমরা কি নিয়ে পড়তে যাচ্ছি। একটা অস্থিসন্ধিতে দুইটা হাড় যুক্ত থাকে, সেই দুইটা হাড়ের মধ্যে কোনো একটা হাড় যদি সরে যায়, তার অবস্থান থেকে সরে যায়, সেটাকেই কিন্তু বলা হয় স্থানচ্যুতি। কোনো অস্থিসন্ধি থেকে একটা হাড় তার অবস্থান থেকে যদি সরে যায়, সেটাকে বলা হচ্ছে স্থানচ্যুতি। স্থানচ্যুতি কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, লক্ষণ কি কি, প্রাথমিক চিকিৎসা কি, সব কিছু এবার আমরা পড়ব। লক্ষ্য করো, প্রথমে আমরা পড়ব অস্থিসন্ধি সম্পর্কে। অস্থিসন্ধি নিয়ে অনেক বড় আলোচনা আছে, আমাদের সিলেবাসে কিছুই নাই, এইটুকু শুধু দেওয়া ছিল, এইটুকু একটু বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। অস্থিসন্ধির পুরো আলোচনাটা আমাদের বই দেওয়া নাই, জাস্ট মনে রাখতে হবে অস্থিসন্ধি বলা হচ্ছে এখানে 3 প্রকার, আরও অনেক প্রকার আছে। 3 প্রকার অস্থিসন্ধি দেখো, একটা হলো তন্তুময় বা অনর অস্থিসন্ধি। দুইটা হাড় এই ক্ষেত্রে এক ধরনের তন্তুর মাধ্যমে সংযুক্ত থাকে। তোমরা জানো দুটা হাড়কে সংযুক্তকারী তন্তুগুলোর নাম কিন্তু লিগামেন্ট। তাহলে এই তন্তুময় বলতে আসলে কোন তন্তুকে বোঝাচ্ছে বলো? লিগামেন্ট। লিগামেন্ট নামের তন্তুর মাধ্যমে দুইটা হাড় একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। লিগামেন্ট নামের তন্তুর মাধ্যমে দুইটা হাড় একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে বলে এ ধরনের অস্থিসন্ধিকে বলা হয় তন্তুময়। এবং এই অস্থিসন্ধিগুলোতে দেখা যায় হাড়গুলো নড়াচড়া করে না, হাড়গুলো তাদের জায়গায় স্থির থাকে। অস্থিসন্ধির প্রত্যেকটা হাড় স্থির থাকে, এই জন্য এদেরকে অনর অস্থিসন্ধিও বলা হয়। সাধারণত আমাদের এই যে করটিকা আছে, মাথার খুলি, এই মাথার খুলির হাড়গুলোর মধ্যে কিন্তু এরকম আমরা তন্তুময় বা অনর অস্থিসন্ধি দেখতে পাই। তারপরে চলে আসো তরুণাস্থিময় বা আংশিক সচল অস্থিসন্ধি। এই ক্ষেত্রে দুইটি হাড়ের মাঝে কুড়মুড়ে হাড় বা তরুণাস্থি থাকে। একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে যুক্ত হয়, মাঝখানে এরকম তরুণাস্থি থাকে, মাঝখানে তরুণাস্থি থাকে। কলমটা যেমন মাঝখানে আছে, এরকম মাঝখানে তরুণাস্থি থাকে। তাহলে দুইটা হাড়ের সংযোগের মাঝে যদি তরুণাস্থি থাকে, তার নাম তরুণাস্থিময়। এইরকম অস্থিসন্ধি হয় আংশিক সচল, মানে নড়াচড়া একবারে যে করে তাও না, আবার নড়াচড়া যে করেই না তাও না, মোটামুটি খুব অল্প পরিমাণে নড়াচড়া করে। সাধারণত দেখা যায় আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো রয়েছে তারা এরকম তরুণাস্থিময় অস্থিসন্ধি দ্বারা গঠিত বা আংশিক সচল অস্থিসন্ধি। আমাদের মেরুদণ্ড কিন্তু সামান্য পরিমাণে মুভ করছে, অল্প একটু নড়ছে, কিন্তু আমাদের মেরুদণ্ড খুব বেশি নড়ে না, আমরা জানি। সবশেষে আমরা পড়ব সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধিতে দেখা যায় দুইটি হাড় একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং এই অস্থিসন্ধিতে এক ধরনের তরল পদার্থ থাকে, যে তরল পদার্থের নাম হলো সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে সাইনোভিয়াল ফ্লুইড সমৃদ্ধ যে অস্থিসন্ধিগুলো আছে তাদের নামই হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এই অস্থিসন্ধিগুলোর হাড়গুলো খুব সুন্দর করে নড়াচড়া করতে পারে। এরা আবার বিভিন্ন রকম হয়, বল কোটর আছে, কবজা আছে। আমরা মনে রাখবো সাইনোভিয়াল অস্থিসন্ধি আমাদের শরীরের বেশিরভাগ জায়গাতে থাকে, এদেরকে ব্যবহার করেই কিন্তু আমরা নড়াচড়া করতে পারি। এই যে আমার হাত আমি এভাবে ঘোরাচ্ছি, তাহলে কাঁধে আছে সাইনোভিয়াল অস্থিসন্ধি, আমার হাঁটুতে আছে হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি, আমাদের পায়ের পুরো রানটা এসে আমাদের কোমরে বা নিতম্বে যুক্ত থাকে, এখানেও রয়েছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। আমার হাতের এই যে আঙ্গুলের যে অস্থিসন্ধিগুলো আছে এগুলো হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধিটা আমাদের শরীরে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অস্থিসন্ধিতে সাইনোভিয়াল ফ্লুইড নামক এক ধরনের তরল থাকে, আর এই অস্থিসন্ধিগুলোই সবচেয়ে বেশি সচল। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সাইনোভিয়াল অস্থিসন্ধিগুলাতেই স্থানচ্যুতির ঘটনাটা ঘটে। এই হাড়গুলো নড়াচড়া বেশি করে, তো বেশি নড়াচড়া করে বলে এখানে স্থানচ্যুতিও বেশি হয়। নড়াচড়া করতে গিয়ে কোনো একটা হাড় সরে যায়, তখনই হয়ে যায় স্থানচ্যুতি। তাহলে বেশিরভাগ আমাদের স্থানচ্যুতি কোথায় হবে? সাইনোভিয়াল অস্থিসন্ধিতে। আমাদের প্রায় সব ধরনের স্থানচ্যুতি আমরা পড়ব সাইনোভিয়াল অস্থিসন্ধিতে। এখন স্থানচ্যুতি হয় এমন কয়েকটা অস্থিসন্ধির আমি এখানে উদাহরণ লিখেছি। কাঁধের স্থানচ্যুতি তোমাদের একটু আমি উদাহরণগুলো দেখাই। তোমরা জানো যে এটা হচ্ছে মানুষের কঙ্কাল। এই যে কাঁধে রয়েছে বক্ষ অস্থিচক্রের এই হাড়টার নাম আশা করি তোমাদের মনে আছে, এটার নাম স্ক্যাপুলা। স্ক্যাপুলার এখানে একটা গহ্বর আছে, নাম হলো গ্লেনয়েড গহ্বর। এখানে এসে যুক্ত থাকে হাতের হিউমেরাস নামের হাড়। তাহলে স্ক্যাপুলা হাড়ের সাথে হাতের হিউমেরাস হাড়টা এভাবে যুক্ত থাকে। যদি স্ক্যাপুলা সাধারণত সরে যায় না, যদি হিউমেরাসটা এখান থেকে সরে যায়, হিউমেরাসটা গ্লেনয়েড গহ্বর থেকে বেরিয়ে আসে, হিউমেরাসটা যদি জায়গা থেকে একটু সরে যায়, তখনই হয়ে যায় কি কাঁধের স্থানচ্যুতি। তাহলে কোথায় হয় বুঝতে পারছো? স্ক্যাপুলার সাথে হিউমেরাসের এই জয়েন্টটা, এখান থেকে হিউমেরাসটা খুলে যায়। এটা বাচ্চাদের প্রচুর হয়, বড় মানুষেরও হয় বড় করে আঘাত পেলে। তাহলে আমরা এবার পড়ব কি
হাঁটুর স্থানচ্যুতি, হাঁটুর স্থানচ্যুতি, আরেকটা হচ্ছে কোমরের স্থানচ্যুতি। আমি কোমরের স্থানচ্যুতিটা আগে তোমাদের দেখাই দিই, তারপরে হাঁটুর স্থানচ্যুতিটা তোমাদের দেখাবো। আগে কোমরের স্থানচ্যুতিটা আমরা দেখে নেই। কোমরের স্থানচ্যুতিটাকে নিতম্বের স্থানচ্যুতিও বলা হয়। আমরা জানি আমাদের কোমরে রয়েছে শ্রোণী অস্থিচক্র, এই হাড়গুলোকে কিন্তু বলা হয় শ্রোণী অস্থিচক্র। শ্রোণী অস্থিচক্রের এই জায়গাতে একটা গহ্বর থাকে, এপাশে আরেকটা গহ্বর থাকে। এই গহ্বরগুলোকে বলা হয় অ্যাসিটাবুলাম গহ্বর। তোমরা জানো এই অ্যাসিটাবুলাম গহ্বরের ভেতরে ঢুকে থাকে, এই অ্যাসিটাবুলাম গহ্বরের ভেতরে ঢুকে থাকে এই যে আমাদের ফিমার হাড়ের মাথা, ফিমার হাড়ের মাথায় এসে এই অ্যাসিটাবুলাম গহ্বরের মধ্যে ঢুকে থাকে। বুঝতে পারছো আশা করি? ফিমার হাড়ের মাথায় এসে অ্যাসিটাবুলাম গহ্বরে ঢুকে থাকে। এখান থেকে যদি ফিমারের মাথাটা বেরিয়ে আসে, জাস্ট এভাবে বেরিয়ে আসলো, ফিমারের মাথাটা এখান থেকে জাস্ট বেরিয়ে আসলো, যদি ফিমারের মাথাটা অ্যাসিটাবুলাম গহ্বর থেকে বেরিয়ে আসে সেটাকেই বলা হয় কিন্তু কোমরের স্থানচ্যুতি। এটাকে কিন্তু বলা হয় হিপ জয়েন্টের স্থানচ্যুতিও বলা হয়, বা হচ্ছে নিতম্বের স্থানচ্যুতিও বলা হয়। এই হচ্ছে ঘটনা, আমাদের ফিমারের মাথাটা অ্যাসিটাবুলাম গহ্বর থেকে সরে যাবে। আরেকটা বলা হচ্ছে কি হাঁটুর স্থানচ্যুতি। এই ব্যাপারটা কেমন? হাঁটুর স্থানচ্যুতির ব্যাপারটা তোমাদের একটু দেখাই দেই প্র্যাকটিক্যালি, লক্ষ্য করো। এই যে আমাদের হাঁটুর কিন্তু এখানে একটা জয়েন্ট আছে, বুঝতে পারছো? এই ফিমারের সঙ্গে টিবিয়া ফিবুলার একটা জয়েন্ট আছে, ফিমারের সাথে টিবিয়া ফিবুলার একটা জয়েন্ট আছে। এই জয়েন্টটা যদি কোনোভাবে এরকম ছিঁড়ে যায়, খুলে যায়, এই জয়েন্টটা যদি কোনোভাবে সরে যায়, ভেঙে যায়, এই জয়েন্টের যদি কোনো সমস্যা হয়, সেটাকে বলা হচ্ছে কিন্তু হাঁটুর স্থানচ্যুতি। আমাদের সবচেয়ে বেশি এই তিনটা স্থানচ্যুতি হয়, আমাদের সবচেয়ে বেশি এই তিনটা স্থানচ্যুতি হয়। আমাদের কাঁধের স্থানচ্যুতি হয়, অর্থাৎ হাতের হিউমেরাসের মাথা স্ক্যাপুলা থেকে সরে যায়। আমাদের কোমরের স্থানচ্যুতি হয়, অর্থাৎ ফিমারের মাথা অ্যাসিটাবুলাম গহ্বর থেকে সরে যায়। অথবা আমাদের হাঁটুর স্থানচ্যুতি হয়, অর্থাৎ ফিমারের সঙ্গে টিবিয়া ফিবুলার সংযোগে কোনো একটা সমস্যা হয়। তাহলে কোথায় স্থানচ্যুতি হয় সেগুলো আমরা জানলাম। স্থানচ্যুতির কারণ এবার দেখো, কী কী কারণে স্থানচ্যুতি হতে পারে। খেলাধুলাজনিত আঘাত সবচেয়ে বেশি এটাই হয়, ছেলেপেলেরা খেলাধুলা করতে গিয়ে জোরে আঘাত পায়, বিশেষ করে ফুটবল খেলতে গিয়ে কিন্তু বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়। ফুটবল হতে পারে, বাস্কেটবল আছে, হকি আছে, এই খেলাধুলাগুলো করতে গিয়েও কিন্তু অনেক সময় স্থানচ্যুতির ঘটনা ঘটে। এছাড়াও দুর্ঘটনায় আঘাত, বিভিন্ন রকম দুর্ঘটনা হতে পারে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট যেগুলো রয়েছে সেই অ্যাক্সিডেন্টের কারণেও প্রচণ্ড আঘাত পেয়ে কোনো স্থানচ্যুতি হতে পারে। তারপর উঁচু স্থান থেকে পড়ে গিয়ে প্রাপ্ত আঘাত, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোনো হাড়ের যে সন্ধিগুলো আছে সেগুলো ছিঁড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, তখন স্থানচ্যুতির ঘটনা ঘটে। বাত এবং অন্য রোগজনিত কারণে। বাত ব্যাপারটা কি? বাত হচ্ছে রিউমেটিক ফিভার, এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ। ঘটনা যেটা হয়, স্ট্রেপ্টোকক্কাস নামের এক ধরনের ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করলে এই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সুগঠিত হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়াকেও মারে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে এসে আমাদের অস্থিসন্ধিকেও আক্রমণ করে। আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের এই অস্থিসন্ধিতে এসে আক্রমণ করে, অস্থিসন্ধিরও তখন ক্ষতি করতে শুরু করে। বিশেষ করে এই সাইনোভিয়াল অস্থিসন্ধিতে এসে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আক্রমণ করে। এতে করে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা হয়, গায়ের মধ্যে জ্বর আসে। এই জ্বরটার নামই কিন্তু হলো বাত জ্বর। তাহলে বাত জ্বর হলে বা রিউমেটিক ফিভার হলে আমাদের অস্থিসন্ধির অনেক সমস্যা হয়, তখনও কিন্তু স্থানচ্যুতির ঘটনা ঘটতে পারে। তাহলে এগুলাই বেশ কিছু স্থানচ্যুতির কারণ। এখন স্থানচ্যুতির প্রকারভেদ রয়েছে কিছু। একটাকে বলা হচ্ছে জন্মগত বা কনজেনিটাল। অনেকে জন্মের সাথে সাথে স্থানচ্যুতি নিয়ে জন্মগ্রহণ করে, হাড়ের জয়েন্টটা ঠিকঠাক মতো থাকে না, এরকম বাচ্চা জন্মাতে পারে, এটা হচ্ছে জন্মগত বা কনজেনিটাল। আঘাতজনিত বা ট্রমাটিক, আঘাতজনিত বা ট্রমাটিক খুবই সহজ ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। আঘাত লেগে যদি কখনো স্থানচ্যুতি ঘটে সেটার নামই হলো আঘাতজনিত বা ট্রমাটিক। রোগজনিত বা প্যাথোলজিক্যাল, এই যে আমি বললাম বাত জ্বরের কারণে বা অন্য কোনো রোগের কারণে কিন্তু আমাদের স্থানচ্যুতি ঘটতে পারে, এগুলোকেই বলবো আমরা হলো রোগজনিত বা প্যাথোলজিক্যাল স্থানচ্যুতি। আর সবশেষে রয়েছে হলো বাতজনিত বা প্যারালাইটিক্যাল। আমাদের প্যারালাইসিস বা হচ্ছে বাত ব্যথাজনিত, রিউমেটিক ফিভারজনিত স্থানচ্যুতি হতে পারে। তো এইগুলাই স্থানচ্যুতির কিছু হলো প্রকারভেদ। কী দ্বারা স্থানচ্যুতি হচ্ছে তার উপর ভিত্তি করে স্থানচ্যুতির কিছু প্রকারভেদ। এবার আমরা পড়ব স্থানচ্যুতির লক্ষণ। স্থানচ্যুতি হলে প্রচণ্ড ব্যথা হবে, স্থানচ্যুতি যেই জায়গাতে হয়েছে সেই জায়গাতে প্রচণ্ড ব্যথা হবে, এবং যেই অঙ্গতে স্থানচ্যুতি হয়েছে সে অঙ্গটা নড়াচড়া করতে রোগী একদমই অক্ষম হবে। স্থানচ্যুতির স্থানে সেই জয়েন্টে কালশিরা পড়বে এবং সেই জয়েন্টটা বেশ ফুলে যাবে। আঙ্গুলে যদি স্থানচ্যুতি হয় তাহলে হাত নাড়ানো বেশ কঠিন হয়ে যায়। কাঁধে যদি স্থানচ্যুতি হয় হাত নাড়ানো
একদমই কঠিন হয়ে যায়। নিতম্বে স্থানচ্যুতি যদি হয় তখন পা নাড়ানো বেশ কঠিন হয়ে যায়। এটা গেল। স্নায়ু বা রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয়, স্থানচ্যুতির কারণে যদি স্নায়ু বা রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তাহলে অস্থিসন্ধি অবশ হয়ে যায়। স্নায়ু তো আমাদের অনুভূতি পরিবহন করে। স্নায়ু যদি ক্ষতিগ্রস্ত হয় স্থানচ্যুতির কারণে তাহলে সেই অঙ্গটা বা সেই জয়েন্টটা একদম অবশ হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা কি? সবচেয়ে বড় চিকিৎসা হলো নড়াচড়া করানো যাবে না। বাংলাদেশে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে একটা করে ডাক্তার থাকে। মেডিকেলের কিছু জানুক না জানুক সে ডাক্তার। কিছু সমস্যা হলেই দেখবে যে ঔষধ তোমাকে দেওয়া শুরু করবে। প্রত্যেকের বাড়িতেই থাকে, আমি জানি। প্রত্যেকের বাড়িতে যে অতিজ্ঞানী ডাক্তাররা থাকে তারাই কিন্তু আমাদের অসুখ বিসুখের জন্য বেশি ক্ষতিকর। তারা অসুখ তো ভালো করতেই পারে না, বরং অসুখের যে তীব্রতা সেটা আরও বাড়িয়ে দেয়। স্থানচ্যুতির ঘটনা ঘটলে অনেকেই নিজে নিজে টানাটানি বা নাড়াচাড়া করে হাড়টাকে জায়গা মতো বসিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা খুবই ক্ষতিকর। যদি অনভিজ্ঞ কেউ এই কাজটা করার চেষ্টা করে তখন দেখা যায় হাড়টা সঠিক পজিশনে তো বসেই না, বরং আশপাশের বিভিন্ন টিস্যু, বিভিন্ন মাসল, বিভিন্ন লিগামেন্ট, টেন্ডন এগুলো ছিঁড়ে ফেলে। এতে করে রোগীর অবস্থা আরও বেশি খারাপ হয়। এটা কখনোই করতে দেওয়া যাবে না, নাড়াচাড়া একদমই করানো যাবে না। তবে যেটা করা যেতে পারে, চটি দিয়ে বেঁধে দেওয়া যেতে পারে। রোগী যেন ওই হাতটা নড়াচড়া বেশি না করাতে পারে বা ওই পাটা বেশি নড়াচড়া না করাতে পারে, এই জন্য বাঁশের চটি অথবা কাঠের টুকরা দিয়ে হাত পাটা আলতো করে বেঁধে দেওয়া যেতে পারে। ত্বকে যদি ক্ষত সৃষ্টি হয় সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে। ব্যথানাশক খাওয়াতে হবে রোগীকে, ব্যথানাশক ট্যাবলেট খাওয়াতে হবে। বরফ ব্যবহার করতে হবে, বরফ ব্যবহার করলেও ব্যথা একটু কমে যায়। এবং অবশ্যই চিকিৎসকের চিকিৎসা নিতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে হবে। যারা এই অস্থিসন্ধি নিয়েই কাজ করে, যে ডাক্তাররা, আর্থোপেডিক্স মেবি বলা হয়, তাদের চিকিৎসা নিতে হবে। এই হচ্ছে আমাদের অস্থিসন্ধির স্থানচ্যুতির বিভিন্ন ঘটনা। কেন হয়, কিভাবে হয় আমরা বুঝলাম। এটাও শিখিবে আসতে পারে যে বন্ধুবান্ধব বাইক চালাতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে দেখা গেল যে একজনের অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা, অস্থিসন্ধিতে কালশিরা পড়ে গেছে, ফুলে গেছে, তার কি হয়েছে, তার করণীয় কি কি, তখন তোমরা এগুলো যেন লিখে দিতে পারো। এবার আমরা আলোচনা করব মস্কানো সম্পর্কে। আমরা মস্কানো শব্দটা অনেকবার শুনেছি। আমরা অনেকটা এভাবে জানি, আমাদের পা যদি ভুলভাবে মাটিতে পড়ে, আমাদের হাত যদি ভুলভাবে কোথাও আটকে যায় বা হাতে যদি কোনোভাবে ভুলভাবে চাপ লাগে, তখন সেটাকে বলা হয় মস্কানো। কিন্তু না, বায়োলজিতে মস্কানোর একটা আলাদা সংজ্ঞা দেওয়া আছে। বায়োলজিতে বলা হচ্ছে আমাদের হাত পায়ে, আমাদের শরীরের কোনো জায়গাতে যদি বেশি চাপ লাগার কারণে আমাদের অস্থিসন্ধিতে থাকা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়, সেটাকেই বলবো আমরা মস্কানো। তার মানে লিগামেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাকেই বলবো আমরা মস্কানো। তোমাদের মেবি মনে আছে, আমাদের দুইটা হাড়ের মধ্যে সংযোগকারী এক ধরনের তন্তু থাকে যাদের নাম হলো লিগামেন্ট। এই লিগামেন্টগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাকেই বলা হবে মস্কানো। তোমার পা ভুলভাবে মাটিতে পড়েছে, এটা মস্কানো না। পা ভুলভাবে মাটিতে পড়ে তোমার যদি পায়ের কোনো লিগামেন্টের ক্ষতি হয় সেটাকে বলা হবে মস্কানো। হাত বাঁকাটাকা হয়ে গেছে, কোনোভাবে লেগেছে হাতে, এটাকে মস্কানো বলবো না। হাতের যদি কোনো আঘাত লাগার কারণে হাতের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় সেটাকে বলবো মস্কানো। মস্কানো মানেই তাহলে কি? লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়া। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে সেটাকে আমরা বলবো কিন্তু মস্কানো। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয় তিনটা পর্যায়ে। প্রথমে লিগামেন্টে টান লাগে। ফার্স্ট স্টেজে কি হয়? লিগামেন্টে টান লাগে, এটাও একটা মস্কানো। দ্বিতীয় স্টেপ যেটা হয়, লিগামেন্টে চির ধরে। চির ধরে মানে হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া শুরু করে। আর 3 নাম্বার স্টেপ হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যায়। তাহলে দেখো, লিগামেন্টে যদি জোরে টান লাগে, লিগামেন্টে যদি চির ধরে, অথবা লিগামেন্ট যদি পুরোপুরি ছিঁড়ে যায়, এগুলো সবই তো লিগামেন্টের ক্ষতি। এই লিগামেন্টের ক্ষয়ক্ষতিগুলো যদি হয় সেটাকে আমরা বলবো মস্কানো। তাহলে হাত পা যদি ভুলভাবে মাটিতে পড়ে যায়, এখানে সেখানে পড়ে যায়, এটা মস্কানো না। হাত পা ভুলভাবে কোনো জায়গায় আঘাত লেগে কোনোভাবে যদি বাঁকাটাকা হয়ে গিয়ে লিগামেন্টের ক্ষতি হয় সেটাকে আমরা বলবো কিন্তু মস্কানো। এখন মস্কানো ব্যাপারটা কোথায় বেশি ঘটে সেটা এবার আমরা একটু আলোচনা করব। মস্কানোর স্থান কোনটা? পায়ের গোড়ালি। আমরা জানি পায়ের গোড়ালিতে অনেকগুলা হাড় থাকে, মোটামুটি 60টা হাড় থাকে। এই হাড়গুলোর নাম কিন্তু টার্সাল অস্থি। এছাড়াও পায়ের মধ্যে কিন্তু টিবিয়া, ফিবুলার জয়েন্ট থাকে। এছাড়াও পায়ের মধ্যে কিন্তু মেটাটার্সালের অনেক জয়েন্ট থাকে। মোট কথায় পায়ের মধ্যে সংযোগের কিন্তু অভাব নেই, পায়ের মধ্যে অনেকগুলো হাড়ের সংযোগ। আমাদের ভুলভাবে পা মাটিতে পড়ার কারণে
পায়ের যে হাড়গুলোর মধ্যবর্তীতে থাকা লিগামেন্ট সেগুলো এভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য পায়ের গোড়ালিতে সবচেয়ে বেশি মচকানোর ঘটনা ঘটে। এছাড়াও খেলোয়াড় যারা জোরে দৌড়ায়, বোলারদের ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে ফাস্ট বোলার অথবা ফুটবলারদের, তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁটুতে বারবার লিগামেন্ট ছিঁড়ে যায় বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। হাঁটুর কিছু লিগামেন্ট আছে, মোটামুটি 4টা লিগামেন্ট, যারা অনেকটা এরকম ক্রস শেপের মতো করে থাকে। সেই লিগামেন্টগুলোকে বলা হয় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, ACL। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যান্টেরিয়র মানে সামনে, ক্রুসিয়েট মানে ক্রস চিহ্নের মতো, লিগামেন্ট মানে তো লিগামেন্ট। হাঁটুতে থাকে 4টা লিগামেন্ট, যারা অনেকটা ক্রস চিহ্নের মতো করে থাকে। তো এই লিগামেন্টগুলোকেই বলা হয় অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। সাধারণত যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে এই হাঁটুর এই লিগামেন্টটা সাধারণত ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আমরা যখন গাড়ি টাড়িতে অ্যাক্সিডেন্ট করি, বিশেষ করে কারে যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন অনেক সময় প্রচণ্ড বেগে আমাদের মাথা বা কাঁধে আঘাত লাগে। তখন এই যে কাঁধের আমাদের যে কশেরুকা রয়েছে, কাঁধে বা গলার এই জায়গাতে যে গ্রীবাদেশীয় কশেরুকা রয়েছে, এদের আশপাশে কিছু লিগামেন্ট থাকে, তারা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ গ্রীবাতেও কিন্তু আমাদের মচকানোর ঘটনা ঘটে। বৃদ্ধাঙ্গুল, এই যে আমাদের বৃদ্ধাঙ্গুল, অনেক সময় আঘাত থেকে বৃদ্ধাঙ্গুল এভাবে পেছনের দিকে ভাঁজ হয়ে যায়, তখন আমাদের এখানে কিছু লিগামেন্ট ছিঁড়ে যায়। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের এই জায়গাতেও মচকানোর ঘটনা ঘটে। যে কোনো আঙ্গুলেই ঘটতে পারে, তবে বৃদ্ধাঙ্গুল একটু বেশি ঘটে, একটু আলাদার দিকে থাকে তো বৃদ্ধাঙ্গুল। তো যাই হোক, আমাদের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে পায়ের গোড়ালিতে, হাতে, কাঁধে এবং হাঁটুতে। লিগামেন্ট যদি ছিঁড়ে যায় বা মুচকে যায়, তোমার যদি কোনো মচকানোর ঘটনা ঘটে, তাহলে কোন কোন লক্ষণগুলো দেখা যাবে দেখো। প্রথমত ব্যথা হবে, খুবই সহজ ব্যাপার, ব্যথা তো হবেই। তারপর ফুলে যাওয়ার ঘটনা ঘটবে, ফুলে যাবে। তারপরে দেখো ত্বকে কালশিরা পড়বে, অর্থাৎ যেই জায়গাতে লিগামেন্ট ছিঁড়ে যাবে সেখানে একটু রক্তপাত হবে, তো ওই রক্তপাতটা জমে ত্বকের নিচে কালশিটা দেখা যাবে। পেশি শক্ত হয়ে যাবে, যেই জায়গায় লিগামেন্ট ছিঁড়ে যাবে ওর আশপাশের বেশ কিছু সমস্যার কারণে পেশি শক্ত হয়ে যাবে, এবং লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে যেহেতু প্রচণ্ড ব্যথা, ফুলে যাবে, পেশি শক্ত হয়ে যাবে, তাই হাঁটাচলা করা, পায়ের যদি কোনো লিগামেন্ট ছিঁড়ে যায় সেক্ষেত্রে হাঁটাচলা করা একদমই কঠিন হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো, মচকানোর যদি প্রাথমিক স্টেজে থাকে, টান ধরে বা ছিঁড়ে যায়, তাহলে এরকম ব্যথা, ফুলে যাওয়ার ঘটনাগুলো ঘটে। একদম পুরোপুরি যদি ছিঁড়ে যায়, তখন এই পরের ঝামেলাগুলো তখন ঘটে। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া কিন্তু অনেক ভয়ঙ্কর সমস্যা, এটা সারতে অনেক সময় লাগে, প্রায় 2 মাসের মতো সময় লাগে যদি বেশি ছিঁড়ে যায়। আর টান ধরলে, চির ধরলে, সেক্ষেত্রে ডাক্তার হয়তো পরামর্শ যতদিন দিবে ততদিন রেস্টে থাকতে হয়। লিগামেন্ট ছিঁড়ে গেলে কি করণীয়, অথবা আমাদের মুচকে গেলে কি করণীয়, অবশ্যই ডাক্তার যেটা করণীয় সেটাই করবেন, কিন্তু আমাদের কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে। আমরা কিছু প্রাথমিক চিকিৎসার ব্যবহার করতে পারি। প্রাথমিক চিকিৎসাগুলোকে সংক্ষেপে রাইস বলা হয়, ইন্টারন্যাশনালি এটা প্রচলিত। লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা মচকানোর জন্য প্রাথমিক চিকিৎসা হচ্ছে রাইস, RICE। তোমরা এটুকু মনে রাখবে। আর থেকে হলো রেস্ট, যার এরকম মুচকে গেছে বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে প্রপার রেস্টে থাকতে হবে, কারণ রেস্টে থাকলে টান ধরা অথবা চির ধরা এগুলা সহজে সমাধান সম্ভব। তারপর আইস, আমরা জানি যেহেতু লিগামেন্ট ছিঁড়ে যায় অথবা লিগামেন্টে চির ধরে, তাই সেখানে প্রচুর রক্ত এসে জমা হয়, সেই ক্ষত স্থানে বেশি ব্যথা শুরু হয়। আইস যদি দেওয়া হয় সেক্ষেত্রে ক্ষত স্থানের মধ্যে ব্যথাটা অনেকটুকুই প্রশমিত হয়। তারপরে এই যে সি থেকে হলো কম্প্রেশন মানে হলো চাপ। ক্ষতিগ্রস্ত স্থানে হালকা চাপ দিয়ে কোনো কিছুতে বেঁধে দেওয়া দরকার, ব্যান্ডেজ দিয়ে বিশেষ করে বেঁধে দিলে হয় কি, সেক্ষেত্রে ওই জায়গাটা বেশি ফুলে যেতে পারে না। যেহেতু বেশি ফুলে না, কাজেই সেই জায়গাতে ব্যথাও কম থাকে, রোগী একটু আরাম পায়। অর্থাৎ এই কম্প্রেশন মানে হলো চাপ দেওয়া। বইয়ে এখানে লেখা আছে ক্ষত পরিষ্কার করা, কিন্তু কম্প্রেশন মানে চাপ দেওয়া। যেই জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই জায়গাতে মচকানোর ঘটনা ঘটেছে, সেখানে একটু চাপ দিয়ে বেঁধে দেওয়া। বেশি চাপ দেওয়া যাবে না, যাতে করে আবার রক্তনালী বন্ধ না হয়ে যায়, এমনভাবে বেঁধে দিতে হবে যাতে করে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। তারপরে বলা হচ্ছে কি এলিভেশন বা উঁচু রাখা। এই ব্যাপারটা কি, যেই জায়গাতে ক্ষয়ক্ষতিটা হবে আহত স্থানটাকে একটু উঁচু জায়গায় রেখে দিতে হবে। হয়তো হাতে অ্যাক্সিডেন্ট হলো, হাতটাকে একটু উঁচু জায়গায় রাখতে হবে। পায়ে যদি একটু সমস্যা হয়, পাটাকে একটু উঁচু করে বেঁধে রাখতে হবে। কাজেই এগুলাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এছাড়া আমাদের তেমন কিছু এখানে জানার নাই, আমরা শুধু এই তথ্যগুলো একটু মনে রাখবো। লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার যে পর্যায় সেটা একটু মনে রাখবো। লক্ষণ, প্রাথমিক চিকিৎসা খুবই এগুলো সহজ, তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। এর মাধ্যমে চলন ও অঙ্গ চালনা অধ্যায়ের সবগুলো ক্লাস আমাদের শেষ হলো।
এই অধ্যায়ের ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে ক্লাসগুলো দেখে শেষ করলে সেটাও জানাও। দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আমার ক্লাস দেখছে, এটা আমি জানতে পারলে আমার বেশ খুশি লাগে। এবং অবশ্যই একটা কমেন্ট করো যে পুরো প্লেলিস্টটা তোমাদের কেমন লাগলো।